বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে ৬২তম পর্ব। দিয়েন বিয়েন ফুর যুদ্ধ, ফ্রান্সের কপালে জাটার বাড়ি। ইন্দোচীনের মানচিত্র অদ্ভুত রকম একটা সুবিধা দিয়েছিল উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনীকে। ভিয়েতনামের পশ্চিম সীমান্তের অনেকটা অংশ লাওসকে কেন্দ্র করে। কমিউনিস্টরা লাওসের ভিতর দিয়ে ঢুকে দক্ষিণ ভিয়েতনামে চলে আসতো বিভিন্ন আত্মঘাতী কর্মকাণ্ড চালানোর জন্য। লাওসের ভিতর দিয়ে ঢুকে ভিয়েতনামের কমিউনিস্ট যাতে দক্ষিণ ভিয়েতনামের ভিয়েত কং গেরিলা যোদ্ধাদের কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য ফ্রান্স দিয়েন বিয়েন ফু নগরী দখল করে কমিউনিস্টদের সাপ্লাই লাইন বন্ধ করার উদ্যোগ নিল। কিন্তু গেরিলা যুদ্ধে পারদর্শী নগুয়েন গিয়েভ ৪০,০০০ কমিউনিস্ট যোদ্ধা নিয়ে ফরাসি বাহিনীকে অবরুদ্ধ করে রাখলেন। বিমান যোগাযোগ ছাড়া অন্য কোনো উপায়ে ফ্রান্স এই নগরী থেকে বের হতে পারল না। ১৯৫৪ সালের মে মাসের ৭ তারিখ ফ্রান্সের চূড়ান্ত পতন হয়। লজ্জাজনক পরাজয়ের পর ফ্রান্স ভাবল বহুত হয়েছে, আর ভিয়েতনামের ভূখণ্ড দখলে রাখার কোনো মানেই হয় না। পরের দিন মে মাসের ৮ তারিখ থেকে ফ্রান্স সরকার হুচিমিনের প্রতিনিধিদের সাথে আলোচনা শুরু করল ক্ষমতা হস্তান্তরের বিষয়ে। চূড়ান্ত আলোচনা শেষ হয় ১৯৫৪ সালের ২১ তারিখ সুইজারল্যান্ডের জেনেভাতে। চূড়ান্ত বৈঠকে প্রায় সব পরাশক্তিগুলো উপস্থিত ছিল। আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের দুই বিবদমান পক্ষ এবং প্রতিবেশী লাওস ও কম্বোডিয়া। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় দুই ভিয়েতনামকে সাময়িকভাবে ১৭ ডিগ্রি অক্ষরেখায় সাময়িকভাবে বিভক্ত করা হলো। ১৯৫৬ সালের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে দুই ভিয়েতনামকে এক করার বিষয়ে। গণভোটের সিদ্ধান্ত মেনে নিতে হবে। পর্ব ৯৭। কিন্তু এবার বাগড়া দিল আমেরিকা। মার্কিন প্রশাসন এটা বুঝে গিয়েছিল পুরো ভিয়েতনামেই হুচিমিনের জনপ্রিয়তা অত্যন্ত বেশি। গণভোট আয়োজন করলে দুই ভিয়েতনামে পাকাপোক্ত হবে কমিউনিস্ট শাসন। মনে রাখতে হবে, স্নায়ুযুদ্ধের তখন উত্তাল সময়। সব কিছুর আগে আমেরিকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কমিউনিজম ঠেকানো। আমেরিকান প্রতিনিধিরা জানিয়ে দিল তারা এই চূড়ান্ত চুক্তি মেনে নিতে বাধ্য নয়। আমেরিকার নেতৃত্বে দক্ষিণ ভিয়েতনামের পুতুল সরকারও শেষ মুহূর্তে চুক্তিতে সই করেনি। জেনেভা চুক্তি যদি সব পক্ষ ঠিকঠাক মেনে চলত, তাহলে ভিয়েতনামে আর রক্তগঙ্গা বইত না, শান্তির সুবাতাস নেমে আসত মেকং নদীর প্রান্তরে। কিন্তু আমেরিকার কমিউনিজম ঠেকানোর মরণ খেলার কারণে সব বেস্তে গেল। উত্তর ভিয়েতনামে শুরু হলো লাল পতাকার শাসন। সব দোষ আমেরিকাকে দিয়েও লাভ নেই। ১৭ ডিগ্রি অক্ষরেখার উত্তর দিকে হুচিমিনের নেতৃত্বে উত্তর ভিয়েতনাম রাষ্ট্র গঠিত হলো। চরম নিপীড়নমূলক শাসন। মামুন জিজ্ঞেস করল, তুমি এতক্ষণ হুচিমিনের গুণগান গাইলে, এখন আবার বলছ উত্তর ভিয়েতনামে নিপীড়নমূলক শাসন, ব্যাপারটা কেমন হয়ে গেল না? জারিফ উত্তর দিল, সত্যি কথা বললে যদি কোনো মহাপুরুষ খারাপ হয়ে যায় হোক, তবুও আমি তোমাকে সত্য কথা বলবই। হুচিমিন অবশ্যই পুরো ভিয়েতনাম জুড়ে জনপ্রিয় ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু গায়ের জোরে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করেছে সমস্ত বামপন্থী বিপ্লবীরাই। হন তিনি স্টেলিন, মাও সেতুং, ফিডেল ক্যাস্ট্রো কিংবা হুচিমিন। এটা তো ভারতবর্ষ নয় যে নির্বাচন করে ক্ষমতায় গেছে বামপন্থীরা। উত্তর ভিয়েতনামে প্রথমেই শুরু হলো জমি সংস্কার। কৃষকদের কাছ থেকে সমস্ত জমি কেড়ে নেওয়া হলো। বলল, তোমরা আর তোমাদের জমিতে ইচ্ছে মতো ফসল ফলাতে পারবে না। সমস্ত ভূখণ্ড রাষ্ট্রের। কমিউনিস্ট শাসনে এটা অবশ্য নতুন কিছু নয়। গ্রামীণ কৃষকদের কাছে জমি হলো সন্তানের মতো। স্বাভাবিকভাবেই তারা অনিচ্ছুক ছিল। শুরু হলো অত্যাচার। ১৫,০০০ কৃষককে মেরে ফেলা হলো ভিয়েতনামে। সরকারের বিরুদ্ধে টু শব্দটি করলে মেরে ফেলা হতো। রাশিয়ান স্টাইলে বিরোধীদের দৌড়ে দৌড়ে লেবার ক্যাম্পে ঢুকানো হতো। দম বন্ধ হয়ে যাওয়া কমিউনিস্ট শাসনের ঠেলায় প্রায় ৯ লক্ষ ভিয়েতনামিজ লোক উত্তর থেকে দক্ষিণে পালিয়ে গেল। দক্ষিণ ভিয়েতনামে শুরু হলো নগদিন দায়েম পর্ব। উত্তরে যখন হুচিমিনের নেতৃত্বে জবরদস্তিমূলক শাসন
তখন দক্ষিণ ভিয়েতনামে মার্কিন সমর্থন পুষ্ট নগদিন দায়েম পর্ব শুরু। মামুন জিজ্ঞেস করল, এই নগদিন দায়েমটা আবার কে? এতক্ষণ জানতাম মার্কিন সমর্থন পুষ্ট শাসক হলেন ভিয়েতনামের সম্রাট বাউ দাই। জারিফ উত্তর দিল, দায়েম ছিলেন একজন দক্ষ প্রশাসক। সাম্রাজ্যবাদী ফ্রান্সের আমলে যখন পুতুল সম্রাট বাই দাই ক্ষমতায়, তখন সেই সরকারের একজন মন্ত্রী ছিলেন দায়েম। 1933 সালে রাজার সাথে বিরোধের জের ধরে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান। 12 বছর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। 1945 সালে হুচি মিনের গেরিলা বাহিনী তাকে আটক করেন, কিন্তু তার কোনো ক্ষতি করেনি হুচি মিনের গেরিলা বাহিনী। হুচি মিন স্বয়ং তাকে তাদের কমিউনিস্ট মন্ত্রিসভায় যোগ দিতে বলেন। তিনি সেই আবেদন প্রত্যাখ্যান করেন। যদিও হুচি মিন তাকে মুক্তি দেন, দায়েম আমেরিকায় চলে যান। 1954 সালে রাজা বাউ দাই দায়েমকে ভিয়েতনামে আসতে বলেন এবং তাকে প্রধানমন্ত্রিত্বের পদ অফার করেন। সুচতুর দায়েম এই প্রস্তাব লুফে নেন। পরবর্তীতে সুযোগ বুঝে রাজাকেই ক্ষমতা থেকে উচ্ছেদ করেন এক ভুয়া গণভোটের মাধ্যমে 1955 সালের অক্টোবরে। তারপর থেকে দায়েমই দক্ষিণ ভিয়েতনামের সর্বেসর্বা। দায়েমের এই অপ্রতিহত অগ্রযাত্রার পিছনে ছিল আমেরিকার সমর্থন। আমেরিকা সব দিক দিয়ে দায়েমকে সহযোগিতা করতে লাগলো কমিউনিস্ট উত্তর ভিয়েতনামকে ঠেকানোর জন্য। কিন্তু এই দায়েম স্বৈরাচার। দায়েম নিজে ছিলেন একজন ক্যাথলিক খ্রিস্টান। প্রশ্ন আসতে পারে, ভিয়েতনামে খ্রিস্টান লোক আসলো কিভাবে? 17 শতাব্দী থেকেই ফরাসি ও স্প্যানিশ মিশনারিরা অবাধে ভিয়েতনামে খ্রিস্ট ধর্ম প্রচার করতে লাগলো। লাখ লাখ ভিয়েতনামি বিভিন্ন সুযোগ সুবিধার আশায় খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলো। দায়েমের পরিবার ছিল ঠিক সেরকম একজন খ্রিস্টান, যদিও ভিয়েতনামের সংখ্যাগরিষ্ঠ লোক ছিলেন বৌদ্ধ। দায়েমকে ক্ষমতা থেকে সরানোর জন্য কমিউনিস্টরা বিশাল গেরিলা বাহিনী গড়ে তুলল। দায়েম বৌদ্ধদের উপর নানা রকম নিপীড়ন চালাতে লাগলেন। সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সমাজ দায়েমের উপর ক্ষিপ্ত। বৌদ্ধ ভিক্ষুরা শরীরে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানালো। এসব ঘটনায় আমেরিকা দায়েমের উপর থেকে সমর্থন সরিয়ে নিল। 1961 সালে আমেরিকায় নির্বাচিত হন জন এফ কেনেডি। নিজেদের সমর্থন পুষ্ট শাসকের এসব ঘৃণিত কর্মকাণ্ড দেখে জন এফ কেনেডি দক্ষিণ ভিয়েতনামের সেনাবাহিনীর জেনারেলদের দিয়ে তাকে ক্ষমতা থেকে সরাতে চাইলেন। ঠিক এরকম পরিস্থিতিতে 1963 সালের 1 নভেম্বর একদল সেনা সদস্য তাকে অপহরণ করে এবং পরবর্তীতে হত্যা করে। দায়েমকে হত্যা করতে চায়নি আমেরিকা, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এই হত্যাকাণ্ড ঘটল। নিয়তির কি নির্মম পরিহাস! ঘটনার ঠিক 3 সপ্তাহ পরে মার্কিন প্রেসিডেন্ট কেনেডিও আততায়ীর হাতে নিহত হন। শুরু হলো আমেরিকার ভিয়েতনাম যুদ্ধ 1964 থেকে 1973। জন এফ কেনেডি আততায়ীর হাতে মারা যাওয়ার পর ক্ষমতায় বসলেন ভাইস প্রেসিডেন্ট লিন্ডন জনসন। জনসন ভিয়েতনামের ব্যাপারে কঠোর হতে চাইলেন। তিনি লক্ষ্য করেন উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট নেতা হু চি মিন প্রভাব বাড়িয়ে চলছেন দিনকে দিন। মার্কিন সমর্থন পুষ্ট দক্ষিণ ভিয়েতনামেও কমিউনিস্ট গেরিলা হামলা চালায় সরকারের উপর। এর একটা বিহিত হওয়া দরকার। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যানের আমল থেকেই দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সব রকম সাহায্য দিয়ে যাচ্ছেন আমেরিকা, এসব খেলা আর ভালো লাগলো না জনসনের। 1963 সাল নাগাদ মার্কিন উপদেষ্টা আর সৈন্যবাহিনী মিলে প্রায় 16,000 জনশক্তি দক্ষিণ ভিয়েতনামে মোতায়েন ছিল। 1964 সালে আরেক টালমাটাল পরিস্থিতি তৈরি হলো ভিয়েতনামে। মার্কিন যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরের 2টি জলযান ম্যাডক্স ও টার্নার জয় নামে 2টি ডেস্ট্রয়ার উত্তর ভিয়েতনামে টুংকিং উপসাগরের কাছে আক্রমণের শিকার হয়। 1964 সালের আগস্টের 5 তারিখ প্রেসিডেন্ট জনসনের কাছে খবর পৌঁছানো হয় নৌবাহিনীর 2টি ডেস্ট্রয়ার বিধ্বস্ত করেছে উত্তর ভিয়েতনামের দুষ্কৃতিকারীরা। তড়িঘড়ি করে প্রেসিডেন্ট জনসন মিটিং করলেন প্রতিরক্ষা সচিব রবার্ট ম্যাকনামারার সাথে। মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন করে সদস্যদের মতামত নিয়ে এবার ভিয়েতনামে চূড়ান্ত আঘাত হানার জন্য মনস্থির করলেন প্রেসিডেন্ট জনসন। মার্কিন যুক্তরাষ্ট্রের আইন পরিষদের উভয় কক্ষে সর্বসম্মতভাবে প্রস্তাব পাশ হলো যে ভিয়েতনামকে শায়েস্তা করতে যা যা করা দরকার প্রেসিডেন্ট যেন সর্বতোভাবে সেই উদ্যোগ নেয়। ততদিনে মার্কিন নির্বাচন চলে আসলো।
নির্বাচনী প্রচারণায় প্রেসিডেন্ট প্রার্থী জনসন ভোটারদের কাছে প্রতিশ্রুতি দেন ভিয়েতনামকে নিয়ে পূর্বসূরি প্রেসিডেন্টদের মতো তিনি কোনো কথার ফুলঝুরি দেখাবেন না, চরম প্রস্তুতি নিয়ে বিধ্বস্ত করে দেবেন ভিয়েতনামকে। অল্প কয়েক দিনের মধ্যেই ভিয়েতনামের কমিউনিস্ট শাসন খতম করবেন তিনি। 1965 সালের শুরুতেই ভিয়েতনামে কুখ্যাত নাপাম বোমা নিক্ষেপ করা শুরু করে আমেরিকা। এ বছরের মধ্যেই ভিয়েতনামে 2 লক্ষ আমেরিকান সৈন্য প্রেরণ করা হয়। প্রেসিডেন্ট জনসন মার্কিনীদের আশ্বস্ত করেছিলেন অচিরেই যুদ্ধের অবসান হবে, কিন্তু যুদ্ধ তো আর শেষ হয় না। ভিয়েতনাম থেকে শুধু লাশের কফিন আসছে সৈনিকদের। আমেরিকার সাধারণ জনগণ যুদ্ধের বিরুদ্ধে ক্ষেপে ওঠে। আসলে আমেরিকাকে ভিয়েতনামের মাটিতে 3টি দুর্ধর্ষ শক্তির বিরুদ্ধে যুদ্ধে নামতে হয়। প্রথম শত্রুটা ছিল দক্ষিণ ভিয়েতনামের মাটিতে উৎপেতে থাকা গেরিলা যোদ্ধা, যারা উত্তরের কমিউনিস্ট শাসক হু চি মিনের ভক্ত। দ্বিতীয় শত্রুটা ছিল উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট শক্তি। এই কমিউনিস্টরা জাপান ও ফ্রান্সের বিরুদ্ধে বীর দর্পে লড়াই করেছে বিগত 20 বছরও বেশি সময় ধরে। গেরিলা যুদ্ধের সমস্ত কলাকৌশল ও ভিয়েতনামের প্রতিকূল পরিস্থিতির সাথে তারা অভ্যস্ত। তৃতীয় শক্তিটা ছিল চীনের লাল ফৌজ। চীনের চেয়ারম্যান মাও সেতুং তার শিষ্য হু চি মিনের সাহায্যার্থে 1,70,000 বাহিনী প্রেরণ করেন। চীনের সেনাবাহিনী উত্তর ভিয়েতনামে অবস্থান করেন। বিজয় অর্জিত না হওয়ায় এক পর্যায়ে আমেরিকার সৈন্য সংখ্যা 5 লাখে উন্নীত করা হয়। 1968 সালের মার্চ মাসের 16 তারিখ মাই লাই গ্রামের অধিবাসীদের উপর হামলা চালায় মার্কিনীরা। 500 গ্রামবাসী নিহত হয় কয়েক ঘন্টায়। নিন্দার জ্বর ওঠে পুরো বিশ্বে। গড়ে বাইরে তুমুল চাপের মুখে পড়ে মার্কিন সরকার। মার্কিন শহরগুলোতে প্রতিবাদ মিছিল, দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে পড়ে। জনপ্রিয়তা হারিয়ে প্রেসিডেন্ট জনসন 1968 সালে আর নির্বাচনে দাঁড়ানোর সাহস পাননি। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রেসিডেন্ট নিক্সন। ভিয়েতনাম থেকে সমস্ত সৈন্য ফিরিয়ে এনে সেই যুদ্ধ শেষ করাই ছিল প্রেসিডেন্ট নিক্সনের প্রধান কাজ। প্যারিসের শান্তি চুক্তি ও আমেরিকার সৈন্য প্রত্যাহার। 1973 সালের জানুয়ারি মাসে আমেরিকার সাথে উত্তর ভিয়েতনামের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অবশ্য চুক্তি হওয়ার আগে অনেক গোপন মিটিং হয়েছে এই দুই দেশের কর্মকর্তাদের মাঝে। 1969 সালে নিক্সন ক্ষমতা নেওয়ার পর থেকেই দুদেশের মধ্যে আলাপ আলোচনা চলতে থাকে। আমেরিকার ইচ্ছা ছিল তারা নিজেদের সৈন্য প্রত্যাহার করবে, পাশাপাশি দক্ষিণ ভিয়েতনাম থেকে কমিউনিস্টরা সরে দাঁড়াবে। দক্ষিণ ভিয়েতনাম যাতে স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকে সে চেষ্টা আমেরিকা করেছে বারবার, কিন্তু ভিয়েতনাম অনড়। তারা আমেরিকাকে জানালো যে আমেরিকা যদি নিঃশর্ত আত্মসমর্পণ না করে তাহলে এই যুদ্ধ শেষ হবে না। এ কথা শুনে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন রেগে যান। ভিয়েতনামের বিরুদ্ধে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দেন। যদিও নিক্সনের নিরাপত্তা উপদেষ্টারা নিক্সনকে বলেন যত তাড়াতাড়ি সম্ভব ভিয়েতনাম থেকে সৈন্য প্রত্যাহার করাই বিচক্ষণতার পরিচয়। 1973 সালের 27 জানুয়ারি তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়, আর মার্চ মাসের 29 তারিখের মধ্যে শেষ মার্কিন সৈন্যটি ভিয়েতনামের মাটি থেকে চলে যায়। এভাবেই শেষ হলো আমেরিকার ইতিহাসের কলঙ্কজনক এক অধ্যায়। মোট 58,000 মার্কিন সৈন্য নিহত হয় ভিয়েতনাম যুদ্ধে। দক্ষিণ ভিয়েতনামের পতন। আমেরিকাকে হটিয়ে দক্ষিণ ভিয়েতনাম দখল করার জন্য উঠে পড়ে লাগে উত্তর ভিয়েতনাম। মার্কিন প্রেসিডেন্ট নিক্সন তখন নিজেই ওয়াটারগেট কেলেঙ্কারি এর মুখোমুখি। মার্কিন মদতপুষ্ট নগোয়েন বান থিউ ছিলেন পুরোপুরি দুর্নীতিপরায়ণ ও অপদার্থ একজন শাসক। 1973 সালে নিক্সন যখন ওয়াটারগেট কেলেঙ্কারিতে জেরবার, তখন মার্কিন কংগ্রেসে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট পাশ হয়, যেখানে বিদেশে কোনো যুদ্ধ করতে হলে কংগ্রেসের মতামত নেওয়া বাধ্যতামূলক করা হয়। নিক্সনের পর প্রেসিডেন্ট নির্বাচিত হন জেরার্ড ফোর্ড। তিনি দক্ষিণ ভিয়েতনামের তাবেদার সরকারের জন্য কিছুই করতে পারেননি। অব্যাহত কমিউনিস্ট হামলার মুখে 1975 সালের এপ্রিলের 21 তারিখ নগুয়েন বান থিউ পদত্যাগ করেন এবং তাইওয়ান পালিয়ে যান। দুর্নীতিগ্রস্ত নগুয়েন থান থিউ পরে আমেরিকায় বসবাস করা শুরু করেন। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় 15 টন লাগেজ ও $15 মিলিয়ন মূল্যের স্বর্ণ নিয়ে দেশ ছাড়েন। এমন একজন দুর্নীতিপরায়ণ শাসককে আমেরিকা মদত দিয়েছিল শুধুমাত্র কমিউনিজম ঠেকানোর জন্য, যদিও কাজের কাজ কিছুই হয়নি।
ভিয়েতনামে আমেরিকার পরাজয়ের মূল কারণ হচ্ছে ভিয়েতনামি জনগণের ইস্পাত কঠিন মনোবল। আমেরিকার কাছে ভিয়েতনাম লড়াইটা ছিল শুধুমাত্র কমিউনিজম ঠেকানো, কিন্তু ভিয়েতনামের জনগণের কাছে সেই লড়াইটা ছিল তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। 1976 সালের জুলাই মাসের 2 তারিখ দুই ভিয়েতনাম এক হয়, শেষ হয় প্রায় 35 বছরের নিরন্তর স্বাধীনতা সংগ্রামের। আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে 62তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।